রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর ১, হ্যারল্ড ল্যাস্কির মতে আধুনিক রাষ্ট্রের মূল কাজ হলো কি? অপশন নাম্বার এ সামাজিক নিয়ন্ত্রণ, অপশন নাম্বার বি আইন প্রণয়ন, অপশন নাম্বার সি ব্যক্তির পরিপূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টি, অপশন নাম্বার ডি আন্তর্জাতিক শান্তি রক্ষা। এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি ব্যক্তির পরিপূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টি। এই উত্তরের সপক্ষে ব্যাখ্যা করলে বলা যায় ল্যাস্কি একজন প্লুরালিস্ট চিন্তাবিদ ছিলেন, যিনি রাষ্ট্রকে একমাত্র সার্বভৌম শক্তি হিসেবে দেখেননি। তার মতে রাষ্ট্রের উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তিকে উন্নয়নের যথাযথ সুযোগ দেওয়া, রাষ্ট্র যেন একচেটিয়া ক্ষমতা প্রয়োগ না করে বরং মানুষের বিকাশে সহায়ক হয়। এরপর ২ নম্বর প্রশ্ন, সেভারেন্টি ইজ দ্য সুপ্রিম উইল অফ দ্য স্টেট উক্তিটি কার? অপশন নাম্বার এ জিন বোদা, অপশন নাম্বার বি রুশো, অপশন নাম্বার সি হেগেল, অপশন নাম্বার ডি অস্টিন। সঠিক উত্তর হলো জিন বোদা। এই বোদা ছিলেন সার্বভৌমত্ব ধারণার প্রবর্তক, যার সময়কালটা ছিল ১৬শ শতাব্দী। তিনি মনে করতেন সার্বভৌম হলো সেই সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা যা রাষ্ট্রের মধ্যে বাস করে এবং যার আদেশ মানা সবার কর্তব্য। বোদার ধারণা পরে অস্টিন ও হেগেল প্রভাবিত হয়েছিলেন। এরপর প্রশ্ন নাম্বার ৩, মার্ক্সবাদী চিন্তায় রাষ্ট্রকে কিভাবে দেখা হয়? অপশন নাম্বার এ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, অপশন নাম্বার বি শাসকদের স্বেচ্ছাচারী শক্তি, অপশন নাম্বার সি শ্রেণী নিপীড়নের হাতিয়ার, অপশন নাম্বার ডি গণ ইচ্ছার প্রতিফলন। এখানে সঠিক উত্তর হলো সি শ্রেণী নিপীড়নের হাতিয়ার। আমরা জানি যে মার্ক্সবাদ অনুযায়ী রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, বরং মার্ক্সবাদীরা মনে করতেন রাষ্ট্র হলো পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় গঠিত। রাষ্ট্রের আইন, প্রশাসন, বিচার সবকিছুই শোষক শ্রেণীর আধিপত্য কায়েমে ব্যবহৃত হয়। এটি ইনস্ট্রুমেন্টালিস্ট ব্যাখ্যা হিসেবে পরিচিত। তারপর প্রশ্ন নাম্বার ৪, নিম্নলিখিত কোন তত্ত্বটি সমাজ চুক্তির বিরোধিতা করে? অপশন নাম্বার এ রুশোর সামাজিক চুক্তি, অপশন নাম্বার বি প্লেটোর আদর্শ রাষ্ট্র, অপশন নাম্বার সি জন লকের প্রাকৃতিক অধিকার তত্ত্ব, অপশন নাম্বার ডি হবসের চুক্তি তত্ত্ব। সঠিক উত্তর হলো এখানে প্লেটোর আদর্শ তত্ত্ব, অপশন নাম্বার ডি। আমরা জানি যে প্লেটোর গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য রিপাবলিক, যেখানে তিনি এই চুক্তির ধারণার খণ্ডন করেছেন এবং তিনি মনে করতেন রাষ্ট্র চুক্তি দ্বারা গঠিত নয়, বরং এটি একটি নৈতিক প্রতিষ্ঠান যেখানে শ্রেণীভেদ যেমন শাসক, যোদ্ধা, শ্রমিক এগুলি সবই পূর্ব নির্ধারিত এবং স্বাভাবিক। তারপরের প্রশ্ন নাম্বার ৫, গ্রিক চিন্তায় পলিশ শব্দটির অর্থ কি ছিল? পলিশ শব্দের অর্থ কি ছিল? অপশনগুলি হলো আধুনিক রাষ্ট্র, নগর রাষ্ট্র, সাম্রাজ্য নাকি সামাজিক চুক্তি। সহজ প্রশ্ন, এটি সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি নগর রাষ্ট্র। এই প্রাচীন গ্রিসে প্রতিটি পলিস ছিল কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ রাজনৈতিক একক, যেখানে নাগরিকরা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করত। এটি আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। এরপর প্রশ্ন নাম্বার ৬, কোন রাজনৈতিক তত্ত্ব ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়? রক্ষণশীলতা, অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি সমাজতন্ত্র, অপশন নাম্বার সি উদারবাদ নাকি অপশন নাম্বার ডি মার্ক্সবাদ। এখানে সঠিক উত্তর হলো এটি অপশন নাম্বার সি উদারবাদ বা লিবারালিজম। এই উদারবাদের মূল মন্ত্র ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বার্থ, সীমিত সরকার এবং বাজার অর্থনীতি। এর প্রধান প্রবক্তারা হলেন জন লক, মিল, রস ইত্যাদি ইত্যাদি। এরপরের প্রশ্ন ৭ নম্বর প্রশ্ন, দ্য স্টেট ইজ অ্যান অর্গানিক হোল অ্যান্ড নট এ মেরি অ্যাগ্রিগেশন অফ ইন্ডিভিজুয়ালস। কার বক্তব্য? অপশন এ জন লক, অপশন বি টমাস হবস, অপশন সি এডমন্ড বার্ক, অপশন ডি জে এস মিল। সঠিক উত্তর হলো
এডমন্ড বার্গ। এই বার্গ ছিলেন রক্ষণশীল দার্শনিক। বার্গের মতে রাষ্ট্র একটি জৈবিক তত্ত্বা রাষ্ট্র একটি জৈবিক সত্তা যেটি প্রাকৃতিকভাবে বিকশিত হয়। এটি ব্যক্তিদের সমষ্টি নয়, বরং একটি ঐতিহাসিক ধারাবাহিকতা। প্রশ্ন নম্বর ৮, নিম্নলিখিত কোনটি সাংবিধানিক সার্বভৌমত্বের দৃষ্টান্ত? ব্রিটেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। সঠিক উত্তর এখানে ব্রিটেন। ব্রিটেনে সাংবিধানিক সার্বভৌমিকতাকে স্বীকার করা হয়েছে। ব্রিটেনের সংসদ হলো সার্বভৌম। বিচারপতি সংসদের বিরুদ্ধে যেতে পারে না। সংসদ চাইলে সংবিধান সহজেই পরিবর্তন করতে পারে। এটাই হলো সাংবিধানিক সার্বভৌমত্বের উদাহরণ। তারপরে প্রশ্ন নম্বর ৯, নেগেটিভ লিবার্টি বা নেতিবাচক স্বাধীনতা বলতে কি বোঝায়? অপশন নাম্বার এ, রাষ্ট্রের অধিক হস্তক্ষেপ। অপশন নাম্বার বি, রাষ্ট্রের হস্তক্ষেপহীনতা। অপশন নাম্বার সি, শৃঙ্খলিত স্বাধীনতা। অপশন ডি, রাজনৈতিক কর্তৃত্ব। সঠিক উত্তর রাষ্ট্রের হস্তক্ষেপহীনতা বলতে বোঝায় নেতিবাচক স্বাধীনতা। এই নেগেটিভ লিবার্টি মানে হলো বাধাহীনতা বলতে বোঝায়। যেমন আমি যা করতে চাই তা করতে পারা, এটি হলো নেতিবাচক স্বাধীনতা। এর অপোজিট হলো পজিটিভ লিবার্টি, যেটা বলতে বোঝায় নিজের জীবনকে পরিচালনা করার সক্ষমতা। যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে সেটা হলো পজিটিভ, আর যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে না সেটা হলো নেগেটিভ লিবার্টি। প্রশ্ন নম্বর ১০, পলিটিক্স ইজ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস কার সংজ্ঞা? ডেভিড স্টোন, রবার্ট ডাল, গ্যাব্রিয়েল অ্যালমন্ড, কার্ল মার্কস। খুব সহজ প্রশ্ন এবং এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, ডেভিড স্টোন। এই স্টোনের মতে রাজনীতি হলো সমাজের ক্ষমতাবান কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং মূল্যবোধ বন্টনের প্রক্রিয়া। এটি আচরণগত দৃষ্টিভঙ্গির একটি অংশ। প্রশ্ন নম্বর ১১, পাওয়ার এলিট ধারণা দেন কে? অপশন নাম্বার এ, সি রাইটস মিলস, বি পার্সন্স, সি মার্কস, ডি হ্যান্টিংটন। সঠিক উত্তর হলো সি রাইটস মিল। অপশন নাম্বার এ। এই সি রাইটস মিল তার পাওয়ার এলিট গ্রন্থে দেখানো আমেরিকান সমাজের সামরিক, কর্পোরেট ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দের একটি ছোট গোষ্ঠী মূলত ক্ষমতা নিয়ন্ত্রণ করে, যেটি আমরা বর্তমানে দেখছি। এটি গণতন্ত্রের বিপরীতধর্মী একটি চরিত্র উপস্থাপন করে। তারপর প্রশ্ন নম্বর ১২, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস ধারণাটি সম্পর্কিত কিসের সঙ্গে? অমর্ত্য সেন হবে এটি। অমর্ত্য সেন। অপশন নাম্বার বি, জন রলস। অপশন নাম্বার সি, রবার্ট নজিব। অপশন নাম্বার ডি, মেল। সঠিক উত্তর হলো জন রলস। জন রলস একজন গুরুত্বপূর্ণ দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। জন রলসের বিখ্যাত গ্রন্থ যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এ থিওরি অফ জাস্টিস, যেখানে তিনি অরিজিনাল পজিশন এবং ভেল অফ ইগনোরেন্সের ধারণার মাধ্যমে এমন এক সামাজিক ব্যবস্থা কল্পনা করেন যেখানে সকলেই সুবিচারের শর্তে একমত হবে। তারপর প্রশ্ন নম্বর ১৩, রাষ্ট্রবিজ্ঞান স্ট্রাকচারাল ফাংশনালিজম পদ্ধতি প্রবর্তন করেন কে? ডেভিড স্টোন, গ্যাব্রিয়েল অ্যালমন্ড, এলথিয়া উইলসন নাকি সিডনি হুক? সঠিক উত্তর গ্যাব্রিয়েল অ্যালমন্ড। অপশন নাম্বার বি। এই অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থাকে একটি জৈবিক কাঠামো হিসেবে দেখেন, অর্গানিক স্ট্রাকচার হিসেবে দেখেছেন, যেখানে প্রতিটি প্রতিষ্ঠান নির্দিষ্ট কার্য পালন করে। এই পদ্ধতিতে সরকার, আদালত, নির্বাচন, দল ইত্যাদি ফাংশনের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। তারপর প্রশ্ন নম্বর ১৪, ভারতীয় সংবিধানে আর্থসামাজিক ন্যায় শব্দটি কোথায় পাওয়া যায়? মৌলিক অধিকার, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, সংবিধানের প্রারম্ভিক অনুচ্ছেদ। সঠিক উত্তর হলো প্রস্তাবনা। অপশন নাম্বার বি।
এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় নিশ্চিত করার অঙ্গীকার করা রয়েছে। এটি সংবিধানের মূল মূল্যবোধের একটি অংশ। তারপর প্রশ্ন নম্বর 15, রাজনৈতিক সামাজিকরণ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে কি বোঝায়? অপশন নাম্বার এ রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান, অপশন নাম্বার বি রাজনৈতিক শাস্তি, অপশন নাম্বার সি নাগরিকদের মধ্যে রাজনৈতিক মনন গঠন, অপশন নাম্বার ডি নির্বাচনী আচরণ। এখানে সঠিক উত্তর হলো নাগরিকদের মধ্যে রাজনৈতিক মনন গঠন। এই প্রক্রিয়াটির মাধ্যমে মানুষ রাজনীতি সম্পর্কে ধারণা পায়, মত গঠন করে এবং রাজনৈতিক আচরণে অংশগ্রহণ করে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ইত্যাদি প্রধান মাধ্যম। তারপর প্রশ্ন নাম্বার 16, লিবারালিজম ইজ দ্য আইডিওলজি অফ ক্যাপিটালিজম কার দৃষ্টিভঙ্গি? হেগেল, মার্কস, মিল নাকি রলস? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি মার্কস। লিবারালিজম ইজ দ্য আইডিওলজি অফ ক্যাপিটালিজম, খুব গুরুত্বপূর্ণ একটি উক্তি বলা যায় এটাকে। মার্ক্সবাদের মতে উদারনীতি পুঁজিবাদের একটি আদর্শিক রূপ। ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সীমিত সরকার সবই কিন্তু পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে এই মার্ক্সবাদীদের মতে, মার্ক্সের মতে। প্রশ্ন নম্বর 17, নিচের কোনটি ডেলিবারেটিভ ডেমোক্রেসি ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন নাম্বার এ হ্যাবারমাস, বি হানা অ্যারেন্ড, সি রবার্ট মুজিব, ডি অ্যালেথিয়া উইলসন। সঠিক উত্তর হলো হ্যাবারমাস। হ্যাবারমাস মনে করতেন যে প্রকৃত গণতন্ত্রের জন্য নাগরিকদের মধ্যে যুক্তিপূর্ণ আলোচনার ভিত্তিতে মত গঠন ও সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। তারপর প্রশ্ন নম্বর 18, ভারতের রাজ্যপালের ভূমিকা সংক্রান্ত বিতর্ক প্রথম কোথা থেকে উত্থিত হয়? সরকারি কমিশন, পাঞ্চি কমিশন, মেনন রিপোর্ট নাকি রাজ্যসভা রিপোর্ট? সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ সরকারি কমিশন। এই সরকারি কমিশন 1983 সালে গঠিত হয়েছিল, যেখানে রাজ্যপালদের নিরপেক্ষতা নিয়ে তদন্ত করার উদ্দেশ্যে এখানে সুপারিশ করা হয়েছিল। তারপর প্রশ্ন নাম্বার 19, এন্ড অফ হিস্ট্রি তত্ত্বটি দিয়েছেন কে? স্যামুয়েল হান্টিংটন, ফ্রান্সিস ফুকুয়ামা, রবার্ট ডাল, হেনরি কিসিঞ্জার। সঠিক উত্তর হলো ফ্রান্সিস ফুকুয়ামা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই ফুকুয়ামার মতে লিবারেল গণতন্ত্রের বিজয়ের মাধ্যমে আদর্শিক লড়াই শেষ হয়েছে, মানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে লিবারেল আর অপরদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র রাষ্ট্র, এই সমাজতন্ত্র পরাজয় ঘটে এবং লিবারেল জয় ঘটে। এইভাবে কিন্তু একটা তত্ত্ব বা আদর্শের স্বীকৃতি পায়, চিরস্বীকৃতি পায়, সেজন্য এটিকে এন্ড অফ হিস্ট্রি বলে তিনি সম্মত করেছেন। তারপর প্রশ্ন নাম্বার 20, নিম্নলিখিত কোনটি রাজনীতির বিহেভিয়ারাল দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য নয়? অপশন নাম্বার এ অভিজ্ঞতালব্ধ গবেষণা, সংখ্যাগত বিশ্লেষণ, আদর্শমূলক বিচার, আচরণগত বিশ্লেষণ। সঠিক উত্তর হলো আদর্শমূলক বিচার, অপশন নাম্বার সি। আচরণবাদ তথ্য সংগ্রহ, পরিসংখ্যান এবং গবেষণা ভিত্তিক। এই আচরণবাদ এইভাবে কাজ করে। তো এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম।